বন্ধুরা, আবারও স্বাগতম আমাদের অ্যাডভেঞ্চার মোটরবাইক জার্নির দ্বিতীয় পার্টে। আজকের যাত্রাটা একটু স্পেশাল, কারণ আমাদের প্ল্যান ছিল মিরিক যাওয়ার, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে পুরো শিডিউলটা পাল্টে গেল। মিরিকের রাস্তা নিরাপদ না হওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম আজ আমরা রওনা দেব কালিম্পংয়ের উদ্দেশ্যে। এগিয়ে যাব মাইরুনগাঁওয়ের দিকে, যেখানে অপেক্ষা করছে নতুন অভিজ্ঞতা, নতুন পথ আর দারুণ কিছু মুহূর্ত। আজকের পথটা শুধু একটু পাহাড়ি নয়, একটু আবেগও জড়িয়ে আছে, কারণ এই রুটে প্রতিটি বাঁক, প্রতিটি টার্ন একটি নতুন গল্প, আর আমরা সেই গল্পকেই ক্যামেরা বন্দি করতে চলেছি আপনাদের জন্য। শহরের কোলাহল থেকে একটু দূরে কুয়াশা মোড়া পাহাড়, শান্ত গ্রাম আর প্রাকৃতিক শব্দে ভরা এই জায়গাটি যেন মনকে একদম অন্যরকম শান্তি দেয়। পথে পথে যতই এগোচ্ছি ততই বদলে যাচ্ছে আবহাওয়া, পাহাড়ের বাঁক আর সেই সঙ্গে আমাদের অ্যাডভেঞ্চার মোডও। তাই চলুন আর সময় নষ্ট না করে শুরু করি আজকের দারুণ এক পাহাড়ি যাত্রা। আর হ্যাঁ, তোমাদের প্রতি একটু ছোট্ট রিকোয়েস্ট, তোমাদের একটু সাবস্ক্রাইব আর একটু লাইক আমার কাছে অনেক মূল্য। তোমার উদ্দেশ্যে রওনা দেবো, তো বিছানা কাতার অবস্থা তো খুবই খারাপ, আর আমাদের রুমটা তো হয়ে গেছে। আমি রেডি হয়ে অলরেডি বাইকে রেখে এসেছি। সেলিম ভাই দেখো, ভালো জিনিস হেলমেট ক্লিনার ক্ষেত্রে মতুলের নিয়েছি আমি, খুব সুন্দর জিনিস হেলমেট ক্লিনার। তারপরে এই যে মাইক্রোফাইবার কাপড়টা আছে না, এটা দিয়ে তোমার হালকা ওয়াইপ করে নিতে হবে, বেশি ঘষা যাবে না। একটু নোংরা থাকে তো অনেক সময় কি দেখতে সমস্যা হয়। তাছাড়া পাহাড়ি রাস্তায় চললে একটু মানে কুয়াশার একটু সমস্যা হয়, এটা অস্বাভাবিক কিছু নয়। 10 কিলোমিটার 15 কিলোমিটার অন্তর ক্লিন করতেই হয়। তো আমরা বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ গ্যারেজটা দেখ। সত্যি বলতে শিলিগুড়ি আমাদের রাজ্যের তৃতীয় বৃহত্তম শহর, তো মোটামুটি বড়ই শহর, খারাপ না, আসানসোলের পরের স্থান। তো সত্যি বলতে এই শিলিগুড়িতে এখন পর্যন্ত আমরা অতটা সম্পূর্ণ ঘুরিনি, মোটামুটি ঘুরেছি। দার্জিলিং গেলে হয়তো কোনো জায়গায় গেলে হয়তো জায়গাতে থাকতে হয়, কিন্তু সেটা তো লোকেশনের উপর ভিত্তি করে আমরা চলে যাই। দেখো পুরা শিলিগুড়ি শহরে একটা নদী, ছোট্ট একটা নদী, পাহাড়ি গিয়ে সামনে সেবক রোড পড়বে, সেবক রোড ধরবো। সেবক রোড হয়ে লাস্ট যে পেট্রোল পাম্প আছে সেবক রোডের ওখানে এসে ওখানে গিয়ে পেট্রোল পাম্পে তেল ভরে নেবো। শিলিগুড়ির ব্যস্ততা থেকে বেরিয়ে যখন পাহাড়ের দিকে উঠতে শুরু করলাম, তখন বুঝলাম আজকের দিনটা হতে চলেছে শুধু একটি ট্রাভেল নয়, পুরো একটা অ্যাডভেঞ্চার অধ্যায়। 8টা, আর আমরা আশা করছি 10টা থেকে 11:30টার মধ্যে ঢুকে পড়বো। আমরা ফাইনালি পাহাড়ের দেখা পেয়ে গেছি বস, পেয়ে গেছি। আমরা অনেকটা ডাউনে নামছি, যেহেতু এখানে একটা নদী আছে, অনেকটা ডাউন, অনেকটা ডাউন। এই জায়গাটাতে আমরা ফার্স্ট ব্রেকফাস্টে করে নেবো, আর যার যার গাড়িতে একটু তেল ভরে নেব। এর আগে যেখানে আমরা সিকিম যাওয়ার সময় খেয়েছিলাম মোমো, এবারও তাই মোমো দিয়েছে আর সঙ্গে চা। চাটা এখন আসেনি। 8 प्लेट होगा, 8 प्लेट मोमो। 7 के जगह 8। মোমোর পরে সঙ্গে আপনি খাবেন চা? আমি চা খাবো। এই তো বসে আছি পেট্রোল পাম্পের পাশে। তো এখন তো দার্জিলিংয়ে যায়নি, এখনো তো চা মানে পাহাড়ে উঠিনি, এখনই এরকম চা। চাটা খেয়ে দেখো। সত্যি বলতে আমরা অবশেষে পাহাড়ের উপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছে বাঁ পাশে আমার বিশাল বড় একটা পাহাড়, আর ডান পাশে তিস্তা নদী, তিস্তা রিভার। তো অবশ্য গ্যাংটক গেলে এই তিস্তা রিভারের পাশ দিয়ে আমাদেরকে যেতে হয়, আগাগুড়ি রাস্তা। তো এই তিস্তা রিভার পাশ দিয়ে আমরা সেই ব্রিজের উপর দিয়ে কালিম্পংয়ে ঢুকবো, করোনেশন ব্রিজ। ওরে বাবা, কতখানি ব্যাগ দেখো। অ্যাকচুয়ালি এর আগে ইসলাম RS 200, আর এবার তো মেটিও 350 নিয়ে প্রথম ফার্স্ট আমার এই কালিম্পং জার্নি। বাইকের ইঞ্জিনের শব্দ যেন মাঝে মাঝে হারিয়ে যাচ্ছি তিস্তা জলের গর্জন। ডান দিকে তাকালেই দেখা যায় নীল সবুজের মিলেমিশে নদী, তার উপর ছড়িয়ে থাকা সূর্যের আলোর প্রতিফলন। আর বাঁ দিকে দাঁড়িয়ে আছে কালো রঙের খাড়া পাহাড়, যার বুক চিরে আমরা এগিয়ে চলেছি
ধীরে ধীরে কালিম্পংয়ের দিকে। দেখো পুরোটাই ব্যাক। বলতে গেলে এটা হলো পাহাড়ি নদী, যে কোনো সময় হলকা বান আসতে পারে। এটাকে এবার আর গ্যাংটক নয়, এবার কালিম্পং। পাহাড়ের এই রাস্তাটি প্রতিটি বাঁকেই যেন নতুন গল্প নিয়ে হাজির। কখনো রাস্তায় এত সরু হয়ে আসে যে মনে হয় তিস্তার হাতটা ছুঁয়েই ফেলবো, আবার কখনো উঁচুতে ওঠার পথটা মাথা ঘুরিয়ে দেয় সৌন্দর্যের মায়ায়। এতটা চাপ যে আমরা যাওয়ার মতন পরিস্থিতি হলো না। কী করবো, আজকে বিপর্যয় হওয়ার 15-20 দিন হয়ে গেল, তবুও রাস্তা এখনও ঠিক হয়নি। তো কালিম্পং যেহেতু হয়নি, সেই জন্য আমরা রাতারাতি রুট চেঞ্জ করে এখন কালিম্পংয়ের দিকে আমরা রওনা দিচ্ছি। আমরা মিরিকে যাওয়ার কথা ছিল, মিরিক প্রথম ডে আমাদের গন্ডগোল হয়ে গেছে। চাপটা দার্জিলিংয়ে যেমন একটু মানে প্রবলেম আছে বলি, এখন সমস্ত ট্যুরিস্ট এখন কালিম্পংয়ের দিকে ছুটছে, সেই জন্য রাস্তার চাপটা একটু বেশি আছে অন্যান্য দিনের তুলনায়। এই ভিউটা দেখো, কত সুন্দর ভিউ। সামনে আমাদের একটা বড় ব্রিজ দেখা যাচ্ছে। সেই ব্রিজটা মানে তিস্তা নদীর মানে পৃষ্ঠ থেকে কম করে হলেও 150 মিটার উঁচু। কতখানি উঁচুতে দেখো ব্রিজটা। দেখো আমরা অনেকটা নিচেতে আছি। আর দেখো তিস্তা নদীর ওই পাশটায় ছিলাম, একটা ব্রিজ পার হয়ে আমার ডান দিকে চলে এলাম। এই ব্রিজটা আবার এই তিস্তা নদীর সঙ্গে একটা কানেক্টেড করছে। তিস্তা নদীর শাখা নদী এটা, হ্যাঁ, মানে এদিক থেকে জল এসে তারপর তিস্তা নদীর সঙ্গে যুক্ত হয়। দেখো দেখো এখানকার ভিউটা দেখো, কত সুন্দর ভিউ। তবে একটা ফটো তুললে খুব ভালো হতো, কিন্তু দাঁড়াচ্ছে না, কিছু না, আমি তো সেটাতে বুঝতে পারছি না। একটু দাঁড়াবে, দেখো, ওরে বাবা, উপর থেকে দেখো। এগুলো তো অন্যান্য জায়গায় তো পাথরের ছিল, এই তো পুরোটা সাদা ভাই, মানে সাদা, মানে যে কোনো সময় ভেঙে ধস হয়ে নেমে আসতে পারে। কেমন শক্ত সেটাই তো বুঝে উঠতে পারছি না। সত্যি বলতে গেলে কাজ, এদের রাস্তার কাজ শেষ নেই, মানে রাস্তায় বাবা কীভাবে অফরোডিং দেখো ভাই, শুধু অফরোডিং। এই পথটা যেন একদমই কাঁচা, আঁকাবাঁকা, আর পুরোটাই অ্যাডভেঞ্চারের গন্ধ ভরা। কখনো হঠাৎ খাড়া উঁচু, আবার কখনো নিচু। তিস্তার নীল জল ঝলমল করছে দূরে। পাহাড়ি জীবন দেখো, কতটা অনিশ্চয়তার জীবন, সব কোথায় বাস করে রে ভাই। সত্যি আমাদেরকে ডান দিকে নিতে হবে। দেখো তিস্তা নদীটা আবার চিকন হয়ে গেছে। মেন কথা হচ্ছে এই নদীটা কোনো কোনো জায়গায় ভেঙে হয়তো চওড়া হয়েছে, কোনো কোনো জায়গায় সেই গিরিখাতের মতনই অবস্থান করছে। মানে গিরিখাতের মতনই অনেক জায়গায় আছে, মানে এত কি বড় বড় গাড়ি পাহাড়ে চলছে কী করে আমি সেটাই বুঝে উঠতে পারছি না। আমাদের এই সামান্য মোটর বাইকটাই তুলতে কি কষ্ট হচ্ছে ভাই কিছু। ওই জায়গাটাতে বাইন্ডিং করেছে কীভাবে, মানে উপরে ধস নেমেছে অনেক জায়গায়, তো সেই জন্য বাইন্ডিং করে ঢালাই করছে। তো মোটামুটি নর্থ বেঙ্গলের সব জায়গায় থেকেই মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। বর্তমানে আমরা যেখানে যাচ্ছি সেখান থেকেও একবার পুরো কাঞ্চনজঙ্ঘা 380 ডিগ্রি ভিউ। কাঞ্চনজঙ্ঘার ভিউ রুম থেকেই আছে নাকি তাই শুনলাম। তবে কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের জন্য আমরা আসিনি, যেটা ওই ভিউটা আশা করা যায় না, কেননা কখন কেমন ওয়েদার থাকে, সেখানকার কেমন ওয়েদার সেটার উপরে ডিমান্ড করছে। যেমন আজকের আকাশ তো যথেষ্ট পরিষ্কার, এবার মেঘের উপরে ডিমান্ড করছে। মেঘ যদি একটু না থাকে, দেখো পাথরগুলো কীভাবে পড়ে আছে, তো সেটাই ভাবছি যে কোনো সময় মানুষের দুর্ঘটনা ঘটতেই পারে। আমি আগে বাজাজের গাড়ি ইউজ করেছি, তার রিভিউটাও ভালো যথেষ্ট। তো রয়্যাল এনফিল্ডের রিভিউটাও ভালো, খারাপ না। আমি ফার্স্ট রয়্যাল এনফিল্ডের গাড়ি নিয়ে কালিম্পং। তবে ল্যান্ডস্লাইড তো মানে মিরিকের সাইডটা খুব বেশি পরিমাণে হচ্ছে, এদিকে তো খুব একটা হয়নি। এখানে ভিউটা দেখো ভাই, ছবি তো তুলতে হতো, কিছু করার নেই ভাই, একটু দাঁড়াও ভাই, কি ভিউ রে ভাই। আর সবচেয়ে বড় ব্যাপার, জিসিবিগুলি দেখো কোথায় রেখেছি, কখন উল্টি নিচে পড়ে যাবে সেটাই ভাবছি। কোথায় উঠে বসে আছে রে ভাই। ও এত সুন্দর ভিউ নিয়ে কি যাওয়া যায় ভাই, একটা ফটো তো তুলতেই হবে, কিছু করার নেই। এই জায়গাটা একটু ফটো তুলতাম। দেখো কত ভিউ রে ভাই। এই দৃশ্যটা, এই মুহূর্তটা আমাকে রাইড থামাতে বাধ্য করে দিল। ব্রেক টিপে মোটর বাইকটা থামালাম, আর রাস্তার পাশে হেলমেট খুলে দাঁড়িয়ে রইলাম চুপচাপ। শুধু দেখেছিলাম চারপাশের সৌন্দর্যটা নিজের চোখে, নিজের মনে ধরে রাখার চেষ্টা করেছি।
সামনে পাহাড়ের শহর কালিম্পং। কোন জায়গাটা তো যাই হোক, দুটো পাহাড় মানে নিজে একবার পুরো ভ্যালি তৈরি হয়েছে, তিস্তা ভ্যালি, যেটাকে আমার নিজের নামকরণ দিলাম। তো অসাধারণ, ওখানে কয়েকটা ফটো তুললাম। ওরে বাবা, দেখো নিচ থেকে লরিগুলি কীভাবে উঠে আসছে, আর সবচেয়ে বড় আবার কি ধুলো রে ভাই, ওরে বাবা, আরে কি অফরোডিং, ওরে পুরোটাই অফরোডিং। ওরে ভাই, ছোট্ট একটা তিস্তা ব্রিজ সম্ভবত। ওরে বাবা, আমাদের সামনে এখনো 32 কিলোমিটার, মানে প্রায় চলে এসেছি, আর সময় বেশি লাগবে না অবশ্য। খাড়া রাস্তাটা একটু সময় বেশি লাগবে, এই রাস্তা যত গতিবেগে আসলাম সেই রাস্তা ততটা আর যেতে পারা যাবে না, মানে কি বলবো, অনেকটাই চলে এসেছি আমি তো। এখন আমার ঘড়িতে বাজে সকাল 10টা, আর আমাদের সামনে কালিম্পং শহর এখনও 30 কিলোমিটার রাস্তা। তবে তিস্তা নদীকে টাটা বাই বাই দেওয়ার সময় আমাদের চলে এসেছে। সামনে এই ডান দিকে ঋষভ রোড হয়ে কালিম্পংয়ের দিকে রওনা দেব। তো পেছনে আছে, পেছনে সেলিম ভাই আটকে গেছে, তো সেলিমকে নিয়ে উঠতে হইতো, তো ভুল হইলো। আমি একটু উঠে যাই ওপরের দিকে, উঠে গিয়ে দাঁড়াবো সামনের দিকে। সামনে পাহাড়ের শহর কালিম্পং, দুই পাশে ঘন বন, নিচে বয়ে যায় তিস্তা, আর মাঝখানে দাঁড়িয়ে আমি একটা মোটর বাইক আর একটা স্বপ্ন নিয়ে পাহাড়ের পথে। এমন মুহূর্ত ক্যামেরা তো শুধু ছবিই ধরে, কিন্তু অনুভূতি এটা তো শুধু পথই বোঝে। নাম হচ্ছে ঋষি রোড, আর আমাদের গন্তব্যস্থান মাইরনগাঁও। তবে আমরা যেখানে আছি এখান থেকে মাইরনগাঁওয়ের দূরত্ব মাত্র 28 কিলোমিটার, আর বেশি নয়, 28 থেকে 30 কিলোমিটার হবে। তবে তো বুঝতেই পারছো, পাহাড়ি রাস্তা 28 কিলোমিটার মানে অনেকটাই হিসাব অনুযায়ী। যা খাড়া রাস্তা পার করে আসলাম, আরও সামনে খাড়া আছে কিনা সেটাই আমি বুঝতে পারছি না। দেখো, এই পাহাড়ি যারা পাহাড়ে বসবাস করে তারা কিন্তু আর আমাদের মতন এই গাড়ি আর ইউজ করে না, তারা সব স্কুটি গাড়ি। অ্যাকচুয়ালি দার্জিলিং জেলা আর কালিম্পং জেলার মধ্যে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে, দার্জিলিংয়ে তো ম্যাক্সিমামটা বেশিরভাগটাই চা বাগান, মানে জঙ্গলে যেটা চা বাগান আছে না, ওই পারে পাইন ফরেস্ট আছে, আর এখানে জঙ্গলটাই বেশি এখন দেখতে পাচ্ছি কালিম্পংয়ে। বাড়িঘর বাদ দিয়ে বাদ বাকি সব জঙ্গল। ওরে বাবা, দেখো বাড়িগুলি দেখো কীভাবে ঝুলছে উপর থেকে, তাহলে বুঝতে পারছো জীবন হাতে নিয়ে দেখে বসবাস করতে হয়। কোথায় ওই নিচে থেকে আমরা উঠলাম, সেই তিস্তা নদী। এই জায়গাটা দেখো, তিস্তা নদী থেকে আমরা খাড়া 10 কিলোমিটার উপরে ওঠার পর এই ভিউটা দেখতে পেলাম। তো প্রকৃতি আমাদেরকে দাঁড়াতে বাধ্য করলো। এক অসম্ভব সুন্দর ভিউ, এক কথায় অসাধারণ। সত্যি প্রকৃতি প্রেমিক একজন না হতে পারলে আমি বুঝতেই পারতাম না পাহাড়ের মধ্যে এত সৌন্দর্য লুকিয়ে রয়েছে। আমার সামনে ওই নিচের দিকে ওটা হচ্ছে তিস্তা নদী। আমরা আবার রওনা দেব, মানে এখানে এতটা ভিউ কি বলবো, গাড়ি দাঁড়াতে বাধ্য হলাম, এতটা ভিউ দাঁড়াতে বাধ্য হলাম। ওরে বাবা, ওরে বাবা, ঠান্ডা তো ক্রমশ বাড়ছে ভাই, ঠান্ডা ক্রমশ বাড়ছে, মানে উচ্চতা যত বাড়ছে ততই ঠান্ডা বাড়ছে, এটা তো স্বাভাবিক। আমরা ক্রমশ উপরের দিকে উঠছি, পুরো বিল্ডিংগুলো একবার পুরো সাজানো তাই মনে হচ্ছে। দেখো ও কতটা উঁচুতে, কতটা উঁচুতে বিল্ডিং, ক্যামেরায় আসছে কিনা সেটা বুঝতে পারছি না। এত বড় থাক থাক করে সাজানো সব বিল্ডিং, সত্যি। এটা কালিম্পং শহর, আর আমাদের সামনে আমাদের ডেস্টিনেশন এখনও 10 কিলোমিটার, সেটা হচ্ছে মাইরনগাঁও। তাই আমরা আরও সামনের দিকে এগিয়ে চলেছি। লাভা, ইচ্ছেগাঁও সবই এই রোডের ওপরেই পড়ছে। ওনারা লাভা সাইনবোর্ড দেখলাম। তবে আমরা ইচ্ছেগাঁওতে আজকে থাকছি না, আগামীকালকে ইচ্ছেগাঁও থাকছি। আর
লাভা 19 কিলোমিটার, এখান থেকে লাভা এখনো 19 কিলোমিটার যেতে হবে। বাবা কতটা উপরে ভাই! তবে আমাদেরটা অনেকটা আগেই পড়বে মনে হচ্ছে, একই রোডের ওপর মনে হচ্ছে। আমি বললাম না এখন পর্যন্ত আমরা চা বাগানের সন্ধান পাইনি। মানে দার্জিলিংয়ে চা বাগানটা সত্যিই বেশি আছে, কিন্তু কালিম্পংয়ে চা বাগান নেই। কি মানে কালিম্পং একটার পর একটা জায়গা চলে যাচ্ছে, দেখ পাইন ফরেস্টের জঙ্গল। আমরা অনেক দিন পরে দেখ এই পাইন ফরেস্ট জঙ্গল দেখতে পেলাম, যেহেতু দার্জিলিংয়ে যাইনি। তো আমরা প্রায় চলে এসেছি, ওখান থেকে প্রায় 5 কিলোমিটার দেখাচ্ছে আমাদের যে সাইড সিন, মানে আমাদের যে অফবিট জায়গা যেখানে বুক করেছি। বাবা কতটা খাড়া রাস্তা দেখা, অনেকটা ডাউনে, পুরোটা গিয়ারে। পাহাড়ের রাস্তাটা যতই সরে হতে লাগলো ততই বুঝতে পারছিলাম আমি একটি বিশেষ জায়গার দিকে এগোচ্ছি। সামনে কোনো বড় শহরের ভিড় নেই, চারপাশে নেই হর্নের শব্দ, আছে শুধু পাহাড়ের নিস্তব্ধতা আর বাতাসের হালকা শোষ আওয়াজ। তো অনেকটা উঁচু থেকে আবার একটু নিচে নামছি, মানে অনেকটা অফবিট ডেস্টিনেশনের মধ্যে পড়ে গেছে, অফবিট জায়গার মধ্যে। পাহাড়ের পথে যতই এগোচ্ছি ততই আকাশটা হয়ে উঠছে ধূসর ও মেঘলা। সূর্যের আলো লুকিয়ে আছে মেঘের আড়ালে, আর মনে হচ্ছে আজকের সন্ধ্যাটা একটু রহস্য নিয়েই আসছে। রাস্তার দুই পাশে সারি সারি ফুল গাছ, কখনো লাল, কখনো হলুদ, কখনো আবার একেবারে সাদা। কুয়াশার ফাঁক গলে সেই ফুলগুলো যেন আমাদের যাত্রাকে রং দিয়ে সাজিয়ে তুলছে। চারপাশের নীরবতা ভেঙে মাঝে মাঝে কানে ভেসে আসছে ঝিঝি পোকার শব্দ, যেন পাহাড়ের আরেকটি অন্যরকম জগতে প্রবেশ করতে চলেছি। দেখো যেন ফুল ফুটেছে, যেন মানে লাগানো ফুল, সত্যি অসাধারণ। এইগুলো কি ফুলগুলো, কি ফুল কি জানি বুঝতে পারছি না। দেখো ফুলগুলি এত সুন্দর লাগছে, রাস্তার ধার বরাবর সব ফুল। রে বাবা দেখো কতটা কতটা খাড়া। আমরা নিচের দিকে নামছি, বেশিরভাগই নিচের দিকে নামছি। আর গাছগুলো দেখো কত সুন্দর। রাস্তা যখন বাঁকা নয় তখন দেখা যায় দূরে সারি সারি হোমস্টে দাঁড়িয়ে আছে। পাহাড়ের ঢালে ঝুলে থাকা ছোট স্বপ্নের মতো চিমনির ধোয়া আর বাড়ির আলো দেখে মনে হয় মানুষ এখানে কম আর শান্তি এখানে বেশি। আরও একটু উঁচুতে উঠতেই, এক মুহূর্তে থামতেই মেঘ এসে গাল ছুঁয়ে যায়, যেন প্রকৃতি নিজেই অভ্যর্থনা জানাচ্ছে। গাছের পাতায় পড়া জলকণাগুলি হালকা বাতাসে কাঁপতে কাঁপতে সোনার দোলনার মতো ঝিকমিক করে। অনেকটা ডাউনে, আমরা অনেকটা উপরে ছিলাম মনে হচ্ছে। কি ব্যাপার কিছু বুঝতে পারছি না, চলে যাচ্ছি 6 কিলোমিটার রং রোডে চলে গেলাম। তো সেখান থেকে আবার ঘুরে আসলাম। বুঝতে পারছো পাহাড়ি রাস্তা একটু বোঝা একটু ডিফিকাল্ট, মানে ওই রাস্তা থেকে একটু ডান দিকে নেমে অনেকটা ডাউনে আমাদের হোমস্টে। তো সেই জঙ্গলের মধ্যে যাচ্ছি, তো কি নিরিবিলি জায়গা রে ভাই, এটা সত্যি বাড়িঘর তো কিচ্ছু নাই, পুরোটাই নিরিবিলি। মায়রনগাঁও ঢোকার আগের এই পথটা যেন একটু অন্যরকম। রাস্তার দুই দিকে ছড়িয়ে আছে ঘন জঙ্গল, গাছগুলি মাথার উপরে এমনভাবে ঝুঁকে আছে যেন পুরো রাস্তাতেই একটি সবুজ ট্যানেল। পাতার ফাঁক দিয়ে ভাঙা রোদ পড়ছে, চারিধারটা নিস্তব্ধ, আর মাঝে মাঝে ভেসে আসছে ঝিঝি পোকার শব্দ। হঠাৎ এই জায়গায় এসে রাস্তাটি একটু বাঁক নিল,
বলতে তো দিনের বেলাতে ভয় লাগছে, এখানে মেয়েরা রাস্তাতে যায় কি করে? কি ভয়ঙ্কর জায়গা রে ভাই এটা। দেখো একটু একটা লোক নাই, জন নাই, বাড়ি নাই, কিছু নাই, পুরো জঙ্গল। আমরা অনেকটা ভুলবশত অনেকটা দূরে চলে গেছিলাম। আরে ভাই কোন জায়গায় এসছি দেখো তো, কি নিরিবিলি ঝিঝি পোকার ডাক। আর ভাই আপনাকে বলছি না আপনি মিডিয়ামে আমরা তো চলে গেছিলাম, সামনে চলে গেছিলাম। আসতে অসুবিধা হলো তো, খাওয়া রাস্তা বিশাল। আপনাকে আমি বলছি আপনি মিডিয়ামে থাকবেন ভাই। হ্যাঁ মিডিয়ামে থাকবেন। দেখছো ফুল এনজয়। ওরে খোদা কি গো ভিডিও আমরা মানে মানে অকল মনে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে কোথায় আছি। যেদিকে এইদিকে যে কোনো সময় বাঘটাকে আক্রমণ করবে না তো, সেটা তো ভাবছি। বাঘ ভালো করতে পারে, চলো বলার জন্যই ভালো ভালো নাই তো ওই জঙ্গলে। এদিকে মোবাইল করো। হ্যাঁ মানে ভাই আমরা যে জায়গায় নামলাম, আপনি কি ভিডিও করেছেন? পিন্টু কি করেছো? করছি। মানে এইভাবে ফাইনালি আমরা মেন রোড উপরে আছে তো, সেই NH 10 নম্বর থেকে মারুন গ্রামের জন্য একটু ডাউনে নামতে হবে, অনেকটাই, মোটামুটি 5 কিলোমিটার ডাউনে নামতে হবে। আমরা রুট ম্যাপ ভুল করে মোটামুটি 3-4 কিলোমিটার, এটা আলমগীর ভাইও ভুল করেছে, আমরাও চলে গেছিলাম। তো আবার পুনরায় এবার ঘুরে আসলাম। তো এর নিচে নামার পর একটা অন্য রকমের অভিজ্ঞতা ভাই, কি বলবো, কি খাড়া খাড়া জঙ্গল দেখো, আর কি বড় বড় গাছ, আর এখানে ঝিঝি পোকার ডাক, শুধু ঝিঝি পোকার ডাক, একটু অন্য রকমের ব্যাপার। তাই মারুন গাড়ি ঢুকে পড়েছি, আর আমাদের কাছ থেকে মোটামুটি 800 মিটার মতন, আর এখন ঘড়িতে বাজে 12টা। কিছু করার নেই, আমরা 11টার মধ্যে ঢুকে ভেবেছিলাম, কিন্তু আমাদের রাস্তা অনেকটা ভুল হয়ে গেছিলো। ভুল হওয়ার কারণেই, ভুলের জন্য না ঠিক, আর বলতে গেলে পাহাড়ি রাস্তা 50 কিলোমিটার রান করা মানে অনেকটাই রাস্তা, ফালতু বলি তো লাভ নেই। আমাদের শিলিগুড়ি থেকে কতটা অফরোডিং দেখো, ভেবেছিলাম যে লাদাখই অফরোডিং, না অফরোডিং এখানেও আছে। বাহ বাহ, একটু পরে আবার আসবো, আমাদের হোমস্টে আগে স্টে করে আসি। ওরে বাবা দেখো কত কি ভিউ রে ভাই, এ অকল্পনীয় ভিউ, অসাধারণ। সত্যি বলতে প্রায় আমরা চলে এসেছি। কত সুন্দর জায়গা রে ভাই, কিছু করার, পাহাড়ের গায়ে একটা ছোট্ট একটা গ্রাম, মাইরুন গ্রাম এসেছি। কালকে আছে ইচ্ছেগাঁও, আজকে আছে মাইরুন গাঁও। তো মাইরুন গাঁয়ে আমরা আজকের দিনটা কাটাবো। তো আজকের দিনটা আমরা হোমস্টেতে বসে বসেই কাটাবো, তাছাড়া পাশেই জঙ্গল, বুঝতে পারছো, জঙ্গলকে ক্রস করে চলে আসলাম অনেকটাই। তো অসাধারণ, আর মাত্র 350 মিটার, প্রায় চলে এসেছি। ও পুরোটাই অফরোডিং, এইটুক 3 কিলোমিটার উপর থেকে নেমে আসলাম, অনেকটা সুন্দর লাগলো। অনেক কি জায়গা রে ভাই, এটা সত্যি অসাধারণ। আমি অনেক তপস্যার পর আমরা মাইরুন গাঁও পৌঁছে গেলাম। এই অনেকগুলি হোমস্টের মধ্যে আমাদের হোমস্টেটি একটু খুঁজে পেতে একটু দেরি হলো, তবে আমাদের এই রাস্তার উপরেই আমাদের বাঁ সাইডে আমাদের হোমস্টেটি পড়বে। তো যারা আসতে চাও, এই হোমস্টের ফোন নাম্বার এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো হ্যাঁ, এটাই বোধহয় হবে সম্ভবত। অবশেষে অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম মাইরুন গাঁও নিশান্ত হোমস্টেতে। সত্যি বলতে পাহাড়ের এক শান্ত পরিবেশে, মেঘে ঢাকা আকাশ, চারপাশের ফুল গাছ আর হালকা ঝিঝি পোকার শব্দ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। হোমস্টের মালিকের ব্যবহার দারুণ ভালো, উনি খুব ভালো আন্তরিকভাবে আমাদের স্বাগতম জানালেন। আজকের এই পুরো যাত্রা ব্যাক টু ব্যাক অ্যাডভেঞ্চার, রাস্তার অভিজ্ঞতা আর সারি সারি হোমস্টের পাশ দিয়ে ওঠা ও চড়াই, সব মিলিয়ে সত্যি মনে রাখার মতো একটা দিন। এভাবেই শেষ হলো আজকের ব্লগটি। কাল আবার মাইরুন গাঁয়ের সাইড সিন নিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। এই ভিডিওটি আর লম্বা করছি না, ততক্ষণ তোমরা ভালো থেকো। আর যাওয়ার আগে একটু
যদি সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো একটু লাইক দিও। ধন্যবাদ।